শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিটিভি বেতারকে সিইসির ভাষণ প্রচারে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা হতে পারে বুধবার। পেট্রোবাংলার নথি বলছে 10 বছরেও গ্যাস সংকটের সমাধান দেখছে না প্রতিষ্ঠানটি। আমদানিতেও মিটবে না ঘাটতি। এখনই লন্ডনে যাবেন না খালেদা জিয়া, দেশেই চলবে চিকিৎসা। আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। জাতীয় পার্টির দুই অংশের নেতৃত্বে জোটের আত্মপ্রকাশ। জোটের নেতারা আওয়ামী লীগ আমলে মন্ত্রিত্ব পেয়েছিলেন। অনূর্ধ্ব 21 হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার্স কাপ জিতল বাংলাদেশ। বিস্ময় প্রতিভা আমিরুলের আবারও হ্যাট্রিক। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। 10 ডিসেম্বর ভাষণ রেকর্ড করার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সূত্র জানায়, বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যাতে তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়। রাজধানীর 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ব্যাচের ক্লাস আগামী 1 জানুয়ারি থেকে শুরু করার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে মন্ত্রণালয় এ তথ্য জানালো। মন্ত্রণালয় বলেছে, সব মহলের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশের খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করা হচ্ছে। 25 ডিসেম্বর খসড়া অধ্যাদেশ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্কুলিং কাঠামোর বিরোধিতা করে আন্দোলনে নামা শিক্ষকদের প্রসঙ্গ রয়েছে বিজ্ঞপ্তিতে। এসব শিক্ষক সরকারি কর্মচারী হিসেবে পেশাদারিত্ব বজায় রাখবেন বলে মন্ত্রণালয় আশা করছে। 7 কলেজের শিক্ষার্থীদের একাংশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রোববার থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। দীর্ঘমেয়াদী গ্যাস চাহিদা সরবরাহের হিসাবেও ঘাটতি থেকে বের হতে পারছে না পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটির পরিকল্পনা ঘেঁটে দেখা গেছে 2035 সাল পর্যন্ত দেশে প্রাকৃতিক গ্যাস সরবরাহের যে পরিকল্পনা করা হয়েছে সেখানে প্রতি বছরই বিপুল পরিমাণ ঘাটতি দেখানো হয়েছে। দেশের প্রধান জ্বালানি গ্যাস সরবরাহে ঘাটতির কারণে ভবিষ্যতে বিদ্যুতায়নে এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য এক ধরনের জ্বালানি সরবরাহ ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এই সময় খাত দুটি বিকল্প জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে ভুগতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পেট্রোবাংলা সূত্র বলছে, চলতি অর্থ বছরে দেশে গ্যাসের চাহিদা রয়েছে প্রতিদিন 3800 মিলিয়ন ঘনফুট, কিন্তু এর বিপরীতে সরবরাহ হচ্ছে 2900 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় খনিগুলো দৈনিক 1850 মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে সরবরাহ দেখানো হয়েছে 1050 মিলিয়ন ঘনফুট। এতে প্রতিদিন 900 মিলিয়ন ঘনফুট ঘাটতির কথা বলা হচ্ছে। পরিকল্পনায় দেখা যায়, সরবরাহ একই রেখে 2025-26 এবং 2026-27 গ্যাসের চাহিদা প্রথম বছরে দৈনিক 50 মিলিয়ন এবং পরের বছর দৈনিক 75 মিলিয়ন ঘনফুট দেখিয়ে চাহিদা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে 3850 মিলিয়ন ঘনফুট এবং 3875 মিলিয়ন ঘনফুট। কিন্তু সরবরাহ না পারায় ওই 2 বছরে ঘাটতি দেখানো হয়েছে 925 মিলিয়ন ঘনফুট এবং 950 মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, এই ঘাটতি মেটাতে দেশীয় খনিগুলো থেকে সরবরাহ বাড়ানোর জন্য অন্তত 100টি নতুন কূপ খনন করার পরিকল্পনা করা হয়েছে। আশা করা হচ্ছে এতে 2027 থেকে 2030 পর্যন্ত দেশীয় খনি থেকে সরবরাহ বাড়বে অন্তত 100 মিলিয়ন ঘনফুট।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার 9 ডিসেম্বর ঢাকায় আসছে না। এর আগে মঙ্গলবার সকাল 8টায় ল্যান্ডিং, একই দিন রাত 9টার দিকে উড্ডয়নের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে সেই অনুমতি বাতিল করেছে তারা, অর্থাৎ মঙ্গলবার খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন না। এর আগে রোববার রাতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, আগের চেয়ে খালেদা জিয়া সুস্থ আছেন। আমরা চেষ্টা করছি দেশেই চিকিৎসা দিতে। আমাদের বিশ্বাস তিনি দেশের চিকিৎসায় সেরে উঠবেন। ওনার অবস্থা এর চেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল, তখনও সেরে উঠেছিলেন। দোয়া রাখেন, লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে। ম্যাডামের স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উন্নতি হচ্ছে। সিটি স্ক্যান, ইসিজি সহ কয়েকটি টেস্ট করা হয়েছে রবিবার, সেগুলোর রেজাল্টও ভালো এসেছে। উনিশশো সালের ডিসেম্বর। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণ গণনায় আজ 8ই ডিসেম্বর। পাকবাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ে। ঢাকার দিকে পালাবার কোনো পথ তাদের ছিল না। এ সময় মিত্রবাহিনী পাকবাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে অন্তত 3টি কলাম ঢাকার দিকে দ্রুত অগ্রসর হতে থাকে। আরেকটি ব্রিগেড হালুয়াঘাটের দিক থেকে ময়মনসিংহের দিকে অগ্রসর হয়। শিখ জাট ব্যাটালিয়নের নেতৃত্বে মিত্রবাহিনী, লেফটেন্যান্ট আইনউদ্দিন ও লেফটেন্যান্ট দিদারুল আলম সহ মুক্তিযোদ্ধাদের 3টি দল এদিন দুপুরের আগেই কুমিল্লা শহরে প্রবেশ করে। পাক সেনারা সেনানিবাসের দিকে পালিয়ে গেলে মুক্ত হয় কুমিল্লা শহর। আফসার বাহিনীর অধিনায়ক আফসার উদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধা দলের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এদিন পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের কয়েক হাজার রাজাকার আলবদর আত্মসমর্পণ করলে ভালুকা পাক হানাদার মুক্ত হয়। পাকিস্তান সেনাবাহিনীর নৌযানগুলোর একাংশ চাঁদপুরের কাছে মেঘনা মোহনায় মিত্রবাহিনীর বিমান হামলার কবলে পড়ে এবং কিউই জাহাজ সহ গানবোট ও কার্গো ধ্বংস হয়। বরিশালের সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন ওমরের নেতৃত্বে বরিশাল শহর পাক সেনা মুক্ত হয় এদিন। জাতিসংঘের সাধারণ পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতি পালন এবং সৈন্য প্রত্যাহারের জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবটির উদ্যোক্তা ছিল মার্কিন সরকার। বৃহৎ শক্তিবর্গের মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীন পাকিস্তানকে ভরাডুবির হাত থেকে বাঁচানোর জন্য যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স ও অপর 8টি দেশ ভোটদানে বিরত থাকে। সাধারণ পরিষদে ভারতীয় প্রতিনিধি সমর সেন বলেন, পাকিস্তানের অবশ্যই বাংলাদেশকে স্বীকার করে নিতে হবে। উপমহাদেশের শান্তি পুনঃস্থাপনের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য না হলে জাতিসংঘের কোনো প্রস্তাবই বাস্তবায়ন করা যাবে না। বিদেশি ঋণের উপর বাংলাদেশের নির্ভরতা অতিমাত্রায় বেড়ে গেছে। গত 5 বছরে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বৈদেশিক ঋণ গ্রহণের হার বেড়েছে প্রায় 42%। বিদেশি ঋণের পরিমাণ বাড়ার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সেই ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ। সব মিলিয়ে বিদেশি ঋণের কিস্তি আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। এ পরিস্থিতি বাংলাদেশকে ঋণ ব্যবস্থাপনায় চাপ বৃদ্ধি পাওয়া শীর্ষ দেশগুলোর তালিকায় ঠেলে দিয়েছে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেপ্ট রিপোর্ট 2025-এ বাংলাদেশ সম্পর্কে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে দেখা যায় 2024 সালের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়ায় $10,448 কোটি। 5 বছর আগে এটি ছিল $7,355 কোটি। বড় বড় অবকাঠামো প্রকল্প, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে,
কর্ণফুলী টানেল, বিমানবন্দরের টার্মিনাল সহ বিভিন্ন বড় প্রকল্পের জন্য নেওয়া ঋণ পরিশোধ শুরু হওয়ায় ক্রমেই চাপ বাড়ছে। বিশ্বব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশকে 2020 সালে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হয়েছিল $373 কোটি। 2024 সালে তা বেড়ে হয়েছে $735 কোটি, অর্থাৎ 5 বছরে এই অঙ্কটি প্রায় দ্বিগুণ হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে আরেকটি জোট হলো। জাতীয় পার্টির একাংশ ও জাতীয় পার্টির নেতৃত্বে এই জোটের নাম হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটি সহ মোট 18টি দল থাকছে এই জোটে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নতুন জোট করার ঘোষণা দেওয়ার পরদিনই এনডিএফ জোটের ঘোষণা এলো। আজ সোমবার রাজধানী গুলশান 1 নম্বর এলাকার একটি মিলনায়তনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশ হয়। এই জোটের 18টি দলের মধ্যে 6টির নির্বাচন কমিশনে নিবন্ধন রয়েছে। নতুন জোটের প্রধান উপদেষ্টা করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে। সভাপতি হয়েছেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। জোটের প্রধান মুখপাত্র হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এছাড়া ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়া নতুন দল জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ারকে জোটের প্রধান সমন্বয়ক করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পরের 1 বছরে অল্প সংখ্যক মানুষের আয় বেড়েছে, খরচ বেড়েছে বেশিরভাগের। সাধারণ মানুষের আয় রোজগারের ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যে কাজ করেছে তাতে বেশিরভাগ মানুষ সন্তুষ্ট নন। দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকার উদ্যোগে করা গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025-এ এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপে আয় রোজগার, সংসারের ব্যয় ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে 5টি প্রশ্ন ছিল। একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের আয় রোজগারের ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে কাজ করেছে তাতে আপনি কতটা সন্তুষ্ট? উত্তরে প্রায় 51% উত্তরদাতা অসন্তুষ্টির কথা জানিয়েছেন। সন্তুষ্টির কথা বলেছেন প্রায় 28% উত্তরদাতা। বাকিরা সন্তুষ্ট নন, অসন্তুষ্ট নন। নিম্ন, মধ্য ও উচ্চ 3 আয় শ্রেণীতে সন্তুষ্টি ও অসন্তুষ্টির হার কাছাকাছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশের নির্বাচনী মাঠ। সবকিছু ঠিক থাকলে 8 থেকে 15 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বড় রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণার পরেই দেশের রাজনৈতিক মাঠে অস্থিরতা শুরু হয়। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে সংঘাত ও সহিংসতা। নির্বাচনী বাস্তবতাকে মেনে নিয়েই পুলিশ সার্বিক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। মনোনয়ন পাওয়া নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন মনোনয়ন বঞ্চিত সম্ভাব্য প্রার্থী এবং তাদের অনুসারীরা। এতে দলের ভেতরে আস্থার সংকট তৈরি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও পড়ছেন চরম ভোগান্তিতে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির 3 ডিসেম্বরের তথ্য অনুযায়ী নভেম্বর মাসে সারা দেশের রাজনৈতিক সহিংসতার 96টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 12 জন নিহত এবং 874 জন আহত হয়েছেন। এতে মনোনয়ন কেন্দ্রিক সম্ভাব্য প্রার্থী ও মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হয়েছেন আরও 874 জন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সংশ্লিষ্ট 42টি ঘটনায় অন্তত 512 জন আহত এবং 10 জন নিহত হয়েছেন। এইচআরএস আরও জানিয়েছে, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে 9টি সংঘর্ষে 52 জন আহত হয়েছেন। বিএনপি ও জামায়াতের মধ্যে 6টি সংঘর্ষে আহত হয়েছেন 41 জন। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে 15টি ঘটনায় আহত হয়েছেন 155 জন। এছাড়া অন্যান্য দলের মধ্যে সংঘর্ষের 24টি ঘটনায় আহত 114 জন এবং নিহত হয়েছেন 2 জন। সৌদি আরবে গত 70 বছরেরও বেশি সময় ধরে অ্যালকোহল বা মদ নিষিদ্ধ।
কিন্তু রাজধানী রিয়াদের একটি নাম পরিচয়হীন দোকানের সামনে এখন দৃশ্যপট ভিন্ন। সেখানে চুপিসারে হুইস্কি আর শ্যাম্পেন বিক্রি হচ্ছে, আর তা কিনতে দোকানের বাইরে দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন। নিউ ইয়র্ক টাইমস 5 জন ক্রেতার সঙ্গে কথা বলেছে। তারা জানান এই দোকানটি আগে শুধু কূটনীতিকদের জন্য ছিল, কারণ কূটনীতিকরা নিষেধাজ্ঞার আওতার বাইরে। কিন্তু গত কয়েক সপ্তাহে সেখানে অমুসলিম বিদেশিদেরও মদ কেনার সুযোগ দেওয়া হচ্ছে। তবে শর্ত হলো তাদের কাছে দামি প্রিমিয়াম রেসিডেন্সি বা বিশেষ বসবাসের অনুমতি থাকতে হবে। সাধারণত সরকারের হয়ে কাজ করা ধনী বা উচ্চশিক্ষিত বিদেশিরাই এই বিশেষ মর্যাদা পান। বিষয়টি বেশ স্পর্শকাতর, তাই ক্রেতারা নাম প্রকাশ করতে চাননি। তারা ভয় পাচ্ছেন নাম জানাজানি হলে হয়তো তাদের এই নতুন পাওয়ার সুযোগটি বন্ধ হয়ে যাবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলার আসামি হয়ে গত 1 বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব আল হাসান। থমকে আছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও। তবে কঠিন এই বাস্তবতার মাঝেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হাল ছাড়েননি মাগুরা 1 আসনের সাবেক এই সংসদ সদস্য। স্পষ্ট জানিয়ে দিলেন ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে থাকলেও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে IL T20 লিগ খেলছেন সাকিব। সেখানে বিয়ার্ড বিফোর উইকেট নামের এক পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশে ফিরতে পারেননি সাকিব। নিরাপত্তার শঙ্কায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছাও পূরণ হয়নি তার। কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিলেও পরিস্থিতির কারণে তা ঝুলে আছে। যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। 8 ডিসেম্বর সোমবার মাদুরায়ে অস্ট্রিয়াকে 5-2 গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া 8 দলের মধ্যে হয় স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ এতে চ্যাম্পিয়ন হয়েছে। এই ম্যাচেও হ্যাট্রিক করেছেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম। বিশ্বকাপে 6 ম্যাচে তার হ্যাট্রিক সংখ্যা 5 আর মোট গোল সংখ্যা 18। এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপ হকিতে আমিরুল তার পারফরম্যান্সে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। চীনের বার্ষিক বাণিজ্য উদ্ধৃত এই প্রথম 1 ট্রিলিয়ন বা 1000 বিলিয়ন ডলারের অঙ্ক ছাড়িয়ে গেল। এর পেছনে রয়েছে গত নভেম্বরে রপ্তানির ক্ষেত্রে আগের মাসের মন্দা ভাব কাটিয়ে ওঠা। তবে এই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তলানিতে নেমে আসতে থাকলেও সেটা সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিতে খুব একটা প্রভাব ফেলেনি। চীন সরকার আজ সোমবার এই বিষয়ে তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। সরকারি তথ্যে দেখা গেছে বছরের প্রথম 11 মাসে চীনের মোট রপ্তানি আগের বছরের তুলনায় 5.4% বৃদ্ধি পেয়েছে, অথচ আমদানি কমেছে 0.6%। এর ফলে বাণিজ্য উদ্ধৃত দাঁড়িয়েছে 1.7 ট্রিলিয়ন ডলারে। ট্রেড ডেটা মনিটরের হিসেব অনুযায়ী এই সংখ্যা এরই মধ্যে গত বছরের রেকর্ড 992 বিলিয়ন ডলারকে ছাড়িয়ে গিয়েছে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।